রাজনীতিতে একটি প্রবাদ অত্যন্ত প্রচলিত যে সত্য কখনো চিরকাল ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হয় না। সময়ের পরিক্রমায় একদিন না একদিন সেই সত্য তার নিজের মুখেই বেরিয়ে আসে এবং মানুষের সামনে উন্মোচিত হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের পর থেকেই দেশের একটি বিশাল অংশ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো বারবার অত্যন্ত দৃঢ়তার সাথে গলা ফাটিয়ে বলে আসছিল যে এই নির্বাচন কোনোভাবেই একটি সাধারণ বা স্বাভাবিক নির্বাচন ছিল না। তারা শুরু থেকেই অভিযোগ করে আসছিল যে এটি ছিল সম্পূর্ণভাবে একটি পূর্ব পরিকল্পিত, সাজানো পাতানো এবং গভীর মাস্টার প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হওয়া একটি নিখুঁত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আজ খোদ জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী শাহে আলম সেই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর সত্যটিকেই যেন দিনের আলোর মতো পরিষ্কার করে দেশবাসীর সামনে তুলে ধরেছেন। আজকে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের এই প্রতিমন্ত্রী শাহে আলম এমন একটি রাজনৈতিক বোমা ফাটিয়েছেন যা শুধু সংসদের ভেতরেই নয়, বরং পুরো দেশের রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ দৃশ্যপটকে পুরোপুরি উল্টে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি অত্যন্ত দম্ভের সাথে এবং গর্বিত ভঙ্গিতে বুক ফুলিয়ে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদূর লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ এবং সময় নির্ধারণ করে নিয়ে এসেছেন আমাদের দলের ক্যাপ্টেন তারেক রহমানের কাছ থেকে। প্রিয় দেশবাসী, আপনারা একবার অন্তত এই কথাটির গভীরতা, ভয়াবহতা এবং সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব চিন্তা করে দেখুন। একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যার প্রাথমিক এবং পবিত্র দায়িত্ব ছিল দেশে একটি লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, সেই ব্যক্তিটি নাকি দেশের মানুষের ম্যান্ডেট বাদ দিয়ে সোজা লন্ডনে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে এনেছেন। রাজনীতির সামান্য খোঁজখবর যারা রাখেন তারা সবাই জানেন যে এই লন্ডনের অর্থ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা এদেশের একেবারে সাধারণ একজন বাচ্চা ছেলেও খুব সহজেই বোঝে। প্রতিমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসা এই একটি মাত্র বাক্যই যেন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অকাট্যভাবে প্রমাণ করে দেয় যে 12 ফেব্রুয়ারির বহুল আলোচিত নির্বাচন কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার ফসল ছিল না। এটি ছিল মূলত লন্ডনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি গোপন, পর্দার আড়ালের অলিখিত চুক্তি বা ব্যাকডোর ডিল। আর খোদ সরকারি দলের একজন উচ্চপদস্থ মন্ত্রীর এই প্রকাশ্য স্বীকারোক্তির পর নির্বাচনের দিন হওয়া ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দাবিটাকে আর কোনোভাবেই অসত্য, মিথ্যা বা নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার সামান্যতম কোনো সুযোগ অবশিষ্ট নেই। আজ যদি আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে একটু পেছনের দিকে ফিরে তাকাই এবং ক্ষমতার এই আকস্মিক পালাবদলের পুরো ছকটা ঠান্ডা মাথায় মেলাতে চেষ্টা করি, তবে আমরা খুব সহজেই দেখতে পাব ঠিক কতটা ভয়ঙ্কর, নিখুঁত এবং সুপরিকল্পিতভাবে এই বিশাল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি ছিল মূলত একটি কমপ্লিট প্যাকেজ ডিল। আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেই তাকে সরাসরি আইনমন্ত্রীর মতো একটি স্পর্শকাতর এবং অতি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দেশের সকল গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর দেখভাল করেছেন, বর্তমান বিএনপি সরকার তাকে পুরস্কৃত করে বানিয়েছে দেশের পররাষ্ট্রমন্ত্রী। আর স্বয়ং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে লন্ডনে গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করে এসেছেন। এই পুরো দৃশ্যপট একত্রিত করলে এর মানে আসলে কি দাঁড়ায়? এর মানে হলো অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং নিরাপত্তা বলয় সব কিছুই আগে থেকেই অত্যন্ত সুকৌশলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তৈরি করা ছকে তাদের হয়ে কাজ করছিল। যারা মুখে নিরপেক্ষতার চাদর গায়ে জড়িয়ে বড় বড় নীতিবাক্য বলে ক্ষমতায় বসেছিলেন, তারা মূলত ভেতরে ভেতরে বিএনপির দলীয় এজেন্ডা এবং তাদের ক্ষমতায় আনার নীল নকশা বাস্তবায়ন করেছেন অত্যন্ত সুচারুভাবে। আর তারই চূড়ান্ত পুরস্কার স্বরূপ নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করেই তারা সরাসরি বিএনপির ক্যাবিনেটে বড় বড় এবং লোভনীয় পদ অনায়াসেই ভাগিয়ে নিয়েছেন। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে গুরুতর অভিযোগটি বারবার সংবাদ সম্মেলন করে করে আসছিল, শাহে আলমের আজকের এই সরাসরি বক্তব্যের পর তা যেন অক্ষরে অক্ষরে শতভাগ সত্য বলে প্রমাণিত হল। জামায়াত নেতারা তাদের বক্তব্যে বারবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে সারা দিন ধরে সারা দেশে অত্যন্ত সুকৌশলে দেখানো হয়েছে যে ভোট অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।
দেশি বিদেশি মিডিয়াতে তার ব্যাপক কাভারেজও হয়েছে। কোথাও কোনো বড় ধরনের সংঘাত বা হানাহানির খবর পাওয়া যায়নি। কিন্তু আসল নোংরা খেলাটা শুরু হয়েছে দিনের আলো ফুরিয়ে যাওয়ার পর, ঠিক সন্ধ্যার সময়, যখন ভোট গ্রহণ শেষে গণনার সময় এসেছে, যখন কেন্দ্রগুলোতে রেজাল্ট শিট তৈরির সময় এসেছে, ঠিক তখনই প্রশাসনিক কর্মকর্তাদের সরাসরি মদদে এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শুরু হয়েছে সিট ঘষামাজা, নম্বর কাটছাট এবং ব্যাপক ব্যালট কারচুপি। দিনের বেলায় সাধারণ মানুষের চোখের সামনে যে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার নিখাদ নাটক করা হয়েছে, রাতের অন্ধকারে ঠিক ততটাই জঘন্য, নোংরা এবং ন্যাক্কারজনকভাবে জনগণের ভোটাধিকার এবং রায়কে নির্লজ্জভাবে ছিনতাই করে একটি নির্দিষ্ট দলের ব্যালট বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার আসল মাস্টারমাইন্ড ছিল খোদ দেশের সিভিল প্রশাসন এবং সেই তথাকথিত নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, যারা আগে থেকেই লন্ডনের সাথে ক্ষমতার ভাগাভাগি নিয়ে চুক্তিবদ্ধ ছিল। এই ইঞ্জিনিয়ারিং বা ভোট কারচুপির বিষয়টি যে হঠাৎ করে আকাশ থেকে বা শূন্য থেকে আজ সামনে আসেনি, তার সুস্পষ্ট প্রমাণ আমরা নির্বাচনের বেশ কিছুদিন আগেই পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান একটি টেলিভিশন সাক্ষাৎকারে অত্যন্ত দম্ভের সাথে এবং চরম অহংকার নিয়ে অকপটে স্বীকার করেছিলেন, এবং তিনি সরাসরি ক্যামেরার সামনে বলেছিলেন, আমরা জামায়াতকে মেইন স্ট্রিম বা মূল ধারায় হতে দেইনি, যার সোজা অর্থ হল আমরা তাদের ক্ষমতায় আসতে দেইনি। একজন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল উপদেষ্টার মুখে এমন একটি চরম পক্ষপাতমূলক কথা ঠিক কতটা ভয়ঙ্কর, অগণতান্ত্রিক এবং শিষ্টাচার বিহুর্ভূত হতে পারে, তা কি আপনারা সাধারণ জনগণ একটু অনুধাবন করতে পারছেন? একটি নিরপেক্ষ এবং অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি কোনোভাবেই এটা নির্ধারণ করা যে দেশের রাজনীতিতে কোন দল মেইনস্ট্রিম বা মূলধারায় আসবে আর কোন দল আসবে না? তাদের একমাত্র কাজ তো ছিল শুধুমাত্র ভোটের মাঠ সবার জন্য সমান করা। দেশের আপামর জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে ব্যালটের মাধ্যমে ঠিক করবে কে মেইনস্ট্রিমে যাবে আর কে রাজনীতি থেকে ছিটকে পড়বে, কে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় যাবে আর কে বিরোধী দলে বসে সরকারের সমালোচনা করবে। কিন্তু রেজওয়ানা হাসানের এই ভয়াবহ স্বীকারোক্তি একেবারে দিবালোকের মতো প্রমাণ করে যে তারা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং একটি নির্দিষ্ট ছক মেনে একটি নির্দিষ্ট দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আটকাতে এবং অন্য একটি নির্দিষ্ট দলকে যে কোনো মূল্যে ক্ষমতায় বসাতে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্লজ্জভাবে এবং বেআইনিভাবে ব্যবহার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই কুচক্রী উপদেষ্টাদের এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আজীবন মনে রাখবে। তবে তাদের কোনো ভালো কাজের জন্য নয়, বরং ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের সেই ২০০০ তাজা প্রাণ দেওয়া শহীদের রক্তের সাথে চরম বেইমানি এবং বিশ্বাসঘাতকতার জন্য। এই দেশের অকুতভয় ছাত্র জনতা, ওই ২০,০০০ আহত মানুষ যারা এখনও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে, যারা চিরতরে পুলিশের গুলিতে চিরতরে নিজেদের অমূল্য চোখ হারিয়েছে, যারা চিরতরে পঙ্গু হয়ে হাত পা হারিয়েছে, তারা কি নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল একটি রক্তচোষা স্বৈরাচারীকে হটিয়ে তার বদলে আরেকটি নতুন স্বৈরাচারকে দেশের ক্ষমতায় বসানোর জন্য? তারা তো নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং সত্যিকারের গণতান্ত্রিক একটি নতুন রাষ্ট্র গড়ার পবিত্র স্বপ্ন নিয়ে। কিন্তু ডক্টর ইউনুস এবং তার সুবিধাভোগী উপদেষ্টারা সেই হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার লোভে ইলেকশন খেলা খেলেছেন। তারা তলে তলে অত্যন্ত গোপনীয়তার সাথে সমঝোতা করে লন্ডনের সাথে ডিল করে বিএনপিকে ক্ষমতায় এনে এই দেশে নতুন করে ফ্যাসিবাদের যে বিষাক্ত বৃক্ষরোপণ করে গেলেন, তার সমুদয় দায়ভার তাদের আজীবন নিজেদের কাঁধেই বহন করতে হবে। তবে একটি কথা সবসময় মনে রাখবেন, প্রকৃতির বিচার বড়ই নির্মম এবং কঠোর হয়। রাজনীতিতে যারা সাধারণ মানুষের সাথে বেইমানি করে, তাদের পরিণতি কখনো ইতিহাস ভালো হতে দেয় না। তলে তলে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন যে জঘন্য এবং অপমানজনক শাস্তি পাওয়া শুরু করেছেন, তা আজ দেশের প্রতিটি মানুষের চোখের সামনে একেবারেই দৃশ্যমান। যে বিএনপিকে তারা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, আজ সেই বিএনপি সম্পূর্ণ উল্টো ঘুরে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে যে হামের টিকা নিয়ে দুর্নীতি বা অন্যান্য নানা ধরনের হাস্যকর এবং ভিত্তিহীন অজুহাতে ডক্টর ইউনুস এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দেশত্যাগের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের অনেকের ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে। এমনকি কাউকে কাউকে তো ইতিমধ্যে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ যে দানবকে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দুধ কলা দিয়ে পুষে বড় করে ক্ষমতায় বসিয়েছেন, আজ সেই দানবই তাদের গিলে খেতে শুরু করেছে, যা রাজনীতির এক নির্মম পরিহাস।
তবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় বেইমানিটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে। আপনারা যদি একটু অতীত ঘেঁটে দেখেন তবে বিষয়টি পরিষ্কার হবে। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেওয়ার পর বারবার বিভিন্ন দেশি বিদেশি মহলের গভীর ষড়যন্ত্রে আনসার বিদ্রোহ, পুলিশ বিদ্রোহ বা অন্যান্য পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির চরম হুমকিতে পড়েছিল, তখন এই দেশের রাজপথে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তখন তারাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বারবার সকল বিপদের হাত থেকে রক্ষা করেছেন। জামাত যদি সেদিন রাজপথে শক্ত অবস্থান না নিত এবং প্রতিরোধ গড়ে না তুলত, তবে ইউনুস সরকারের পতন হয়তো দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই হয়ে যেত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল, সেই জামাতকেই ডক্টর মোহাম্মদ ইউনুস চরম বেইমানি এবং অকৃতজ্ঞতার রূপ দেখিয়েছেন। তিনি চরম বিপদের সময় পাশে থাকা জামাতকে রক্ষা তো করেনি, উল্টো তাদের মেইনস্ট্রিম হওয়া ঠেকাতে এবং রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে রেজওয়ানা হাসানদের মতো উপদেষ্টাদের দিয়ে গভীর ষড়যন্ত্র করেছেন এবং নির্বাচনের রাতে ব্যাপক কারচুপি করে তাদের প্রাপ্য বিপুল সংখ্যক আসন থেকে তাদের সম্পূর্ণ অন্যায়ভাবে বঞ্চিত করেছেন। আজ সংসদে দাঁড়িয়ে দেওয়া শাহে আলমের এই বক্তব্য শুধু একটি সাধারণ রাজনৈতিক স্টেটমেন্ট নয়, এটি হল 2026 সালের চরম প্রহসনের এবং কারচুপির নির্বাচনের সবচেয়ে বড় কনফেশন বা প্রকাশ্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এ বিষয়ে বিএনপির নেতারা আগামীতে যত বেশি কথা বলবেন, ততই তাদের ভেতরের এসব গোপন খবর এবং ষড়যন্ত্রের কথা জনসমক্ষে ফাঁস হতে থাকবে। একজন মন্ত্রীর এই প্রকাশ্য স্বীকারোক্তির পর বর্তমান ক্ষমতাসীন সরকারের নৈতিক এবং আইনি ভিত্তি পুরোপুরি ধসে পড়েছে বলে মনে করছেন দেশের সুশীল সমাজ। দেশের সাধারণ মানুষ, জেনজি প্রজন্মের তরুণরা এবং যারা বুকের তাজা রক্ত দিয়ে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান সফল করেছিল, তারা আজ প্রতিটি ঘটনার সব হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নিচ্ছে। যে বেইমানি, ষড়যন্ত্র এবং কারচুপির রাজনীতি ডক্টর ইউনুস শুরু করে গেছেন এবং বর্তমান বিএনপি সরকার যা পুরোদমে কন্টিনিউ করছে, তার শেষ পরিণতি আসলে কি হবে তা হয়তো অচিরেই দেশের রাজপথেই একদিন চূড়ান্তভাবে ফয়সালা হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পুরো রাজনৈতিক ষড়যন্ত্র এবং বর্তমান পরিস্থিতিকে আপনি আপনার জায়গা থেকে ঠিক কিভাবে দেখছেন এবং আপনার নিজস্ব মতামত কি, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার তৌফিক দান করুন।